উপস্থিত আজকের এই পথসভার সঞ্চালক ভাই বন্ধু বিলাস মণ্ডল, উপস্থিত আছেন হরিয়াপাড়া ব্লক কংগ্রেসের এবং রঘুনপুর অঞ্চল কংগ্রেসের অনেক নেতৃত্ব, তার মধ্যে অনেকে আমার থেকে অনেক বয়স্ক আছেন। উপস্থিত আছেন কংগ্রেস অসংখ্য কর্মী, মাঠপাড়া এই মোড়ের বিভিন্ন দোকানের দোকানদার, দোকানে মাল কিনতে আসা ক্রেতা, তাদের প্রত্যেককে অনেক অনেক সালাম নমস্কার জানিয়ে দু চারটি কথা আপনার সামনে বলতে চাইছি। আমরা আজকে এই পথসভায় এসেছি একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। আগামী 23 তারিখ লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে আমাদের প্রার্থী সাত্তার সাহেবের সুযোগ্য পুত্র আবু হেনা সাহেব, তার হয়ে জাতীয় কংগ্রেসের হয়ে ভোট ভিক্ষা করতে আজকে আপনাদের সামনে এই পথসভায় আমরা উপস্থিত হয়েছি। আজকের এই লোকসভা ভোট কি, এই ভোটের ফলে কোন সমাধান, কোন সমস্যা আগামী দিনে সমাধান হবে, এই লোকসভা ভোট হলো আমাদের ভারতবর্ষের সরকার গঠন করার, ভারতবর্ষের আইন তৈরি করার। এই ভোট নির্ধারণ করে দিবে আগামী 5টা বছর ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার তার সাম্প্রদায়িকতার যে ধুয়ো, সেই ধুয়ো তুলে রাজত্ব করবেন, না আগামী 5 বছর জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে, অধীর চৌধুরীদের নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস ভারতবর্ষের শাসন করবে। এই দুটোর মধ্যে একটা বিষয়কে নির্ধারণ করার জন্য আগামী 23 তারিখের লোকসভা ভোট। তার মাঝেও অনেক দল আছে, তৃণমূল কংগ্রেস আছে, মায়াবতীর বিএসপি আছে, সমাজবাদী পার্টি আছে, এরা বিভিন্ন আঞ্চলিক দল। এই আঞ্চলিক দলগুলোর কাজ কি, তারা যে সর্ববৃহৎ দল, তাদের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্ট হবে, সেই দলকে সমর্থন করা, অর্থাৎ হয় বিজেপিকে সমর্থন করা, নতুবা কংগ্রেসকে সমর্থন করা। আমার এই কথা বলার উদ্দেশ্য, আমাদের পশ্চিম বাংলার যে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের বর্তমান যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থানটা গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে শুধু নয়, গোটা ভারতবর্ষের মানুষের কাছে এখন পর্যন্ত স্পষ্ট নয়। যে তিনি বলছেন 42খানা তিনি আসন জয়লাভ করবেন। আমি ধরে নিলাম যদি তিনি 42টা আসনই জয়লাভ করেন, কিন্তু ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসতে গেলে 272খানা +1 অর্থাৎ 273খানা আসন দরকার। অর্থাৎ তিনি 42টাই যদি জয়লাভ করে ফেলেন, তাও তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাহলে তাকে কোন দলকে সমর্থন করতে হবে, হয় বিজেপিকে বা কংগ্রেসকে। আমরা বিগত দিনের ইতিহাস যদি লক্ষ্য করি, ইতিমধ্যে এই কয়েক বছরের যে রাজনৈতিক জীবন মমতা ব্যানার্জি, তাহলে তিনি ইতিমধ্যেই দুইবার বিজেপির সঙ্গে মন্ত্রিসভায় শরিক হয়েছেন, বিজেপির সঙ্গে সংসার করেছেন। আমরা কয়েক বছর দেখছি তিনি বিরাট বিরাট বক্তব্য দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপির নরেন্দ্র মোদীকেও দেখছি খুব বড় বড় কথা বলছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে। কিন্তু পশ্চিমবাংলার মানুষের প্রশ্ন যে এই যে বিরোধিতা, এই বিরোধিতার মধ্যে সত্যতা কতটা আছে। আপনারা প্রত্যেকে বুদ্ধিমান মানুষ, প্রত্যেকে টিভি দেখেন, খবরের কাগজ পড়েন, দেখবেন আজ থেকে প্রায় 5 বছর আগে সারদা নারদা নামে একটা কেলেঙ্কারি, দুটো কেলেঙ্কারি আপনারা জেনেছেন, যার সিবিআই তদন্ত হচ্ছে। কংগ্রেসের আব্দুল মান্নানের সুপ্রিম কোর্টে যে বিচার চেয়েছিলেন,
সেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিবিআই তা তদন্ত করছে। সেই সিবিআই তদন্তে আমরা মৌখিক শুনতে পাচ্ছি যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি পর্যন্ত এই দুর্নীতিতে লিপ্ত আছে। এই মনে হয় জেলে যাবেন, এই মনে হয় জেলে যাবেন, কিন্তু 5 বছর হয়ে গেল, এখনো সারদা নারদার চার্জশিট কিন্তু জমা পড়ল না। বন্ধুগণ, আপনারা কি বুঝতে পারছেন না? এই যে যুদ্ধ খেলা, এই যুদ্ধ খেলার মধ্যে আসলে মমতার মাধ্যমে একটা ভোট, একটা সিট, কিছু সিট নরেন্দ্র মোদী বাংলা থেকে নিয়ে যেতে চান। আপনারা দেখবেন গত কয়েকটা দিন ধরে বিজেপির এবং মমতা ব্যানার্জির মধ্যে যে সখ্যতা, সেটা কিছুটা হলেও আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। মমতা ব্যানার্জি কিন্তু একবারও বলেননি যে আমি পশ্চিমবাংলার যে সিটগুলো জয়লাভ করব সেই সিট নিয়ে গিয়ে কংগ্রেসকে সমর্থন করবে, একবারও কিন্তু বলেননি। এই বিজেপি মমতা ব্যানার্জিকে এজেন্ট হিসেবে নিয়োগ করেছিল একটা সময়, আজ থেকে মাত্র কয়েক মাস আগে, এবং তাকে দিয়ে বিজেপি বিরোধী যে গোটা ভারতবর্ষে একটা মহাজোট তৈরি হওয়ার প্রক্রিয়া চলেছে, আপনারা জানেন। সেই প্রক্রিয়া নষ্ট হয়ে যায়, তার জন্য ফেডারেল ফ্রন্ট নামে একটা ফ্রন্ট মমতা ব্যানার্জির মাধ্যমে তৈরি করার চেষ্টা হয়েছিল, যেন বিজেপি বিরোধী ভোটটা সব ভাগ হয়ে যায়। মমতা ব্যানার্জি সফল হননি। ফেডারেল ফ্রন্টের চক্রান্ত কংগ্রেস ব্যর্থ করে দিয়েছিল। বন্ধুগণ, লোকসভা ভোট মাত্র আর 7টা দিন। এই 7টা দিন পর স্থির হয়ে যাবে ভারতবর্ষের ক্ষমতায় একটা ধর্মনিরপেক্ষ সরকার আসবে, না ভারতবর্ষের ক্ষমতায় একটা ধর্মান্ধ সরকার থাকবে। আজকে সেই যে ভূমিকা, সেই ভূমিকা নেওয়ার জন্য আপনার একটা ভোট চরম মূল্যবান ভোট। মনে রাখবেন, একদিকে নরেন্দ্র মোদী বলছেন এনআরসি হবে, নতুন ভাবে আবার ভোটার লিস্ট তৈরি হবে। তারা যাকে ইচ্ছা ভোটার লিস্টে রাখবেন, যাকে ইচ্ছা ভোটার লিস্টে রাখবেন না। আপনারা জানেন আসামে 40 লক্ষ মানুষকে ভোটার লিস্টের নাম বাইরে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলে দেওয়া হয়েছে হয় বাংলাদেশ চলে যাও, নাহলে নেপাল চলে যাও, নাহলে পাকিস্তান চলে যাও, এই ভারতবর্ষে তোমাদের ভোটাধিকার থাকবে না। বন্ধুগণ, সামনে খুব কঠিন দিন। একদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা পশ্চিম বাংলায় ইলেকশনটাকেই তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গত পঞ্চায়েত ভোটের সময়। আজকে শুনবেন পাড়ায় পাড়ায় টিএমসির লোকরা ভোট চাইতে যায় না। আপনাদের ভোট টিএমসি নেবে না, ওরা ভোট চাইতে যায় না। ওরা বলে বুথে দেখিয়ে দিব, ভোটের দিন দেখিয়ে দিব, ভোটের আগে তো সব খেয়ে ফেলবো, বম পড়বে জাস্ট 2 ঘন্টায়। এই বক্তব্য শুধু শুনবেন। ওরা মানুষের ভোট চায় না, ওরা ভোট আপনার দখল করতে চায়, আপনার ভোটকে ডাকাতি করতে চায়, আপনার ভোটকে লুণ্ঠন করতে চায়। কিন্তু কেন্দ্রের ইলেকশন কমিশন আছে, সেই ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্সের মধ্য দিয়ে ভারতবর্ষে নির্বাচন করছে। সেই নির্বাচন আমরা আশা করছি অবাধ হবে। আমরা চেষ্টা করছি প্রায় প্রত্যেকটা বুথে যেন সেন্ট্রাল ফোর্স থাকে। 10 দিন 15 দিন আগে থেকে যেন সেন্ট্রাল ফোর্স এলাকায় এলাকায় টহল দেয়। আজকে হরিয়ানায় সেন্ট্রাল ফোর্স ঢুকে গিয়েছে, তারা আবার এর আগে এক দফা টহল হয়েছে, আগামীকাল থেকে তারা আবার টহলের কাজ হয়তো শুরু করবে। তাই ভয় নাই। আমরা বিভিন্ন জায়গায় ভোটের প্রচার করতে যাচ্ছি, মানুষ বলছে ভোট চাইতে হবে না। আমরা আবু ইয়া সাহেবকে ভোট দেওয়ার জন্য মনের দিক থেকে তৈরি হয়ে গেছি। শুধু একটা প্রশ্ন, ভোটটা দিতে পাবো তো? ভোটটা দিতে পাবো তো? শুধু একটা প্রশ্ন যারা করছে। আমি তাই সমস্ত বন্ধুকে আজকের এই পথসভা থেকে জানাতে চাই, ভোট আপনারা দিতে পাবেন, ভোট আপনাদেরকে দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, অনেক অনেক শহীদের রক্তে এই জাতীয় কংগ্রেস একদিন ভারতবর্ষকে স্বাধীন করেছিল। ভারতবর্ষকে স্বাধীন করার মানে কি? যে
আপনারা আপনাদের ভোট দিয়ে আপনাদের নির্বাচিত প্রতিনিধিকে ভারতবর্ষের পার্লামেন্টে পৌঁছাবেন। আজকে যদি আপনার পাশের কোনো গুন্ডা, আজকে যদি আপনার পাড়ার কোনো গুন্ডা সেই স্বাধীনতাটা আপনার কাছ থেকে কেড়ে নিতে চায়, আমরা আমাদের স্বাধীনতা কাটতে দেব না, দেব না, দেব না। আজকে আমাদের এই পদসভা থেকে সেই প্রতিজ্ঞা আমরা নেব। আমরা আমাদের নিজের ভোট নিজে দেব। সেই পরিস্থিতি প্রশাসন তৈরি করতে বাধ্য হচ্ছে। তাই বন্ধু, আগামী 23 তারিখ দুটো বিষয়ের নির্বাচন হবে। একটা, ভারতবর্ষে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ রেখে একসঙ্গে ঈদ পুজো যে পালন করি আমরা, সেই পালন করতে পারো কিনা। আর একদিকে বাংলার মানুষ আগামী দিনে আবারও ভোট দিতে পারবে কিনা। বাংলার মানুষ আগামী দিন আপনার যে মনের কথা সেই কথা বলার স্বাধীনতা আপনার থাকবে কিনা। আগামী দিন বাংলার মানুষের যা খুশি চলার, পড়ার, খাওয়ার সেই স্বাধীনতা থাকবে কিনা তার সিদ্ধান্ত নেওয়ার দিন 23 তারিখ। তাই বন্ধু, আগামী দিনে আপনার একটা ভোট গোটা ভারতবর্ষের ইতিহাসে খুব মূল্যবান ভোট হয়ে উঠতে পারে। তাই আপনার ভোটকে নষ্ট না করে আপনার ভোটের মূল্যকে যথার্থ মূল্য দিয়ে ভারতবর্ষে আগামী দিন কিভাবে আমরা চলবো তা স্থির করবে সেই ভোটটা। এই ভাবনা মনের মধ্যে রেখে আজকে আপনারা বাড়ি ফিরে গিয়ে সেই ভোটের প্রস্তুতি শুরু করুন। এই আবেদন জানিয়ে শেষ কথা একটা বলে দিতে চাই, অনেক রাউডি আছেন, অনেক মস্তান আছেন, বহুত বড় বড় মস্তান আমরা দেখে গিয়েছি। পুলিশ বাদে মস্তানি আপনাদের কত তাও আমরা জানি। তো সেই পুলিশ আপনাদের হয়ে এইবার আর মস্তানি করতে পারবে না, কারণ সেই পুলিশের পায়ে এবার ইলেকশন কমিশনের বেড়ি পড়ে গিয়েছে। এই ইলেকশন কমিশন বাংলার ইলেকশন কমিশন নয়, সেন্ট্রাল ইলেকশন কমিশন। তাই বেশি বেশি ওইসব দেখে দিব, ছেড়ে দিব, বোম মারবো, ভুতে যাবেন না, ওইসব গল্প মানুষকে কোনো লাভ নাই। মানুষ এবার নিজের ভোট নিজের দিবে, সেই প্রতিজ্ঞা মানুষ করে ফেলেছে। সামনে দিন শুধু ভোটের অপেক্ষা, আর তারপরে শুধু জয়ের অপেক্ষা। এই কথা বলে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং সালাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ।